আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2026। সাধারণ জ্ঞানের প্রতি আকর্ষণ থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্কুল আমাদের এই অনুষ্ঠানে যোগ দেয়। আজকেও বাংলাদেশের দুটো বিখ্যাত স্কুল আমাদের কুইজ 2026-এ মেধার লড়াইয়ে জ্ঞানের লড়াইয়ে অবতীর্ণ হবার জন্য আমাদের সাথে যোগ দিয়েছে। তারা কারা, কি তাদের পরিচয়, চলুন জেনে নেই তাদের কাছ থেকে। দাদিয়া সুলতানা তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জান্নাতুল মাওয়া শিফা তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জাহরানুর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা। মুসাররাত তাসনিম ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা। কুইজারদের পরিচয় পেয়ে গেলাম, একদিকে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরেকদিকে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা। স্বাগত দুদলকেই। জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম আগের মতনই থাকছে, সবই জানা। তারপর বলে দিই দুটো রাউন্ডে ভাগ করা, একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে 6টি বিষয় থেকে আমরা প্রশ্ন করি, প্রতিটি বিষয় থেকে 2টি করে প্রশ্ন। আর কুইক কুইজ রাউন্ডে 1 মিনিট সময়ের মধ্যে আমরা করি 10টি করে প্রশ্ন। যেসব বিষয় থেকে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। নম্বর বন্টনের বেলায় যেটা হয় যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। আর কুইক কুইজ রাউন্ডে সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যায় না। এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম। তো তৈরি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভিকারুন্নিসা নুন। অলরাইট, শুরু করি তাহলে আমাদের আজকের প্রশ্ন উত্তর। প্রথমেই যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে মাত্র 17 বছর বয়সের এক তরুণের বা কিশোর বলতে পারি, তার কথা। তিনি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তার অক্লান্ত লড়াই এবং সাইবার টিনস অ্যাপ তৈরির মাধ্যমে হাজার হাজার কিশোর কিশোরীকে রক্ষা করার স্বীকৃতি হিসেবে তিনি 2020 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ জয় করেছেন। বিশ্ববিখ্যাত মালালা ইউসুফজাইয়ের কথা আমরা জানি। মালালা ইউসুফজাই তার হাতে এই ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ তুলে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, যেই তরুণ এই কাজটি করেছেন বাংলাদেশের, কি তার নাম? ইয়েস, সবার আগে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাদাক রহমান। সাদাত রহমান। ওকে, কোথায় জানলেন সাদাত রহমানের নাম, কিভাবে জানলেন? উইকিপিডিয়া। উইকিপিডিয়ায়? আচ্ছা, আপনি উইকিপিডিয়া ঘাঁটতে গিয়ে তথ্য গিয়ে পেয়েছেন। আচ্ছা, দেখিনি উইকিপিডিয়াতে আপনার খুঁজে পাওয়া এই তথ্য সঠিক কিনা। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। এবং আমাদের কম্পিউটার বলছে আপনার পাওয়া তথ্য একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান সাদাত রহমান। নড়াইলে এই তরুণ তিনি প্রমাণ করেছেন যে বয়স কেবলমাত্র সংখ্যা। যদি দৃঢ় ইচ্ছা থাকে তাহলে ছোট জায়গা থেকেও অল্প বয়সেই এই পৃথিবীকে বদলে দেওয়া যায়। এবং তার এই অর্জন বাংলাদেশের তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার ক্ষেত্রে একটা বিশাল অনুপ্রেরণা। আমাদের দেশের শিশু কিশোররা, তরুণ তরুণীরা এখন অনেক নতুন নতুন প্রজেক্ট তৈরি করছে, নতুন নতুন অ্যাপস তৈরি করছে, নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে, নতুন নতুন ব্যবসার বুদ্ধি করছে, স্টার্ট আপ করছে। এবং তারা ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতির চেহারা, সামাজিক জীবনের চেহারা তারা ধীরে ধীরে বদলে দিচ্ছে। এবং এটাই কিন্তু একটা বড় সুযোগ আমাদের দেশের জন্য এই চেহারাটা বদলে দেবার। এবং সে কাজে সফল সাদাত রহমান এবং সাদাত রহমানের দেখা দেখি বাংলাদেশের অসংখ্য তরুণ আগামীতে এগিয়ে আসবে, সেই আমাদের প্রার্থনা। ভেরি ওয়েল ডান, +10 তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চলে যাই পরের প্রশ্নে। বাংলাদেশ বিভাগ থেকে দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি পাল বংশের পতনের পর একাদশ শতাব্দীর শেষ দিকে কর্ণাটক থেকে আসা এক রাজবংশ বাংলায় শাসন শুরু করে। তারা ছিলেন মূলত গৌড়া হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের শাসনামলী বাংলার কৌলিন্য প্রথা এবং বর্ণ প্রথা কঠোরভাবে প্রতিষ্ঠিত হয়। বল্লাল সেন এবং লক্ষণ সেন ছিলেন এই বংশের অন্যতম শক্তিশালী রাজা। 1204 সালে
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণের ফলে এই রাজবংশের শাসনের অবসান ঘটে। প্রশ্ন হচ্ছে আমরা কোন রাজবংশের কথা বলছি? দুদল বাজার প্রেস করেছেন। সবার আগে বিক্রমনেসা, সেন রাজবংশ। সেন রাজবংশ। ঠিক আছে, দেখে নিই সেন রাজবংশ কিনা। কিন্তু তার আগে যাই তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে, তারাও বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর সেন রাজবংশ। দেখে নেই। দুদলই বলেছেন সেন রাজবংশের কথা আমরা বলছি। এটি সেন রাজবংশ কিনা আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে অবশ্যই সেন রাজবংশ। ভেরি ভেরি ওয়েল ডান। ইনফ্যাক্ট আপনারা যদি আমাদের প্রশ্নটা খেয়াল করেন তাহলে কিন্তু বলেই দেওয়া আছে যে একদিকে ছিলেন লক্ষণ সেন আর একদিকে বল্লাল সেন। তো এই সেন রাজবংশ এটা তাদের উপাধি, বংশী উপাধি। তো এটা অবশ্যই সেন রাজবংশই হবে। তো পালামলে পরে এই সেন রাজারাই বাংলার রাজনৈতিক কাঠামো নিয়ন্ত্রণ নেন এবং তাদের সময়ে সাহিত্য সংস্কৃতির চর্চা হলেও কঠোর সামাজিক বিভাজনের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কাস্ট প্রথা, তাই না, দাস প্রথা, বিভিন্ন রকম প্রথা, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছিল এই সময়টাতে। কারণ কৌলিন্য নিয়ে কারা আপার কাস্ট কারা লোয়ার কাস্ট সেটা নিয়ে সমাজে একটা বিশাল বিভক্তি তৈরি হয়েছিল। তার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এই বংশের শাসনের সমাপ্তির মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, যেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাত শুরু হয়েছিল। ভেরি ওয়েল ডান। দুদলই দিয়েছেন সঠিক উত্তর। দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখি কে চিনতে পারেন। এশিয়ার একটা বড় এলাকার মাঝখান দিয়ে আমরা একটা লাল রেখা দেখতে পাচ্ছি। এই রেখাটি হচ্ছে মূলত একটি বাণিজ্যিক পথ। এটি ছিল প্রাচীন বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ, যেটা এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছিল। প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ এই পথের মাধ্যমে কেবল রেশম বা সিল্কের ব্যবসা হতো না, একই সঙ্গে কাগজ তৈরি প্রযুক্তি, গান পাউডার, ধর্ম, সংস্কৃতি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়েছিল। এবং কাগজ তৈরির কলাকৌশল আমরা পেয়েছিলাম এই পথটা তৈরি হবার ফলে। প্রশ্ন হচ্ছে এই ঐতিহাসিক বাণিজ্য পথের নাম কি? আমাদের ইতিহাস বইয়ে আমরা পড়েছি এই পথের কথা। বিশ্বের অর্থনীতিতে এই পথ দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং এখনো আবার নতুন করে এই পথ দিয়ে বাণিজ্য যেন হয় সেই চেষ্টা করা হচ্ছে এবং সবগুলো দেশকে সংযুক্ত করার কাজ চলছে। অলরাইট, মনে হচ্ছে দুদলের কেউই উত্তর দিতে রাজি হচ্ছেন না। চলে যাই কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে এটি হচ্ছে সিল্ক রোড। এটিকে বলা হতো সিল্ক রোড। সিল্ক রোড বিশ্বায়নের প্রথম রূপ ছিল। এই পথের মাধ্যমেই বৌদ্ধ ধর্ম এশিয়ায় এবং পরে ইসলাম ও খ্রিস্ট ধর্ম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মার্কো পোলো, ঐতিহাসিক ভ্রমণবিদ মার্কো পোলো, তিনিও এই পথ ধরেই বিশ্ব ভ্রমণ করেছিলেন, এই সিল্ক রোড ধরে। এবং তখনকার সমস্ত ব্যবসা বাণিজ্য হতো এই পথ ধরে। যদিও পথটি অনেক সংকুল ছিল, বিপদ সংকুল ছিল, ক্ষীণ ছিল, পথে আক্রমণের ভয় ছিল, তারপরে এই পথ দিয়ে বাণিজ্য। অলরাইট, সিল্ক রোডের পরে দেখি আমাদের কাছে কি আছে। আমাদের পরে প্রশ্ন দেখতে পাচ্ছি গ্রিক মহাকবি হোমারের ইলিয়াড, এই মহাকাব্যের মূল পটভূমি ছিল এই ঐতিহাসিক যুদ্ধ। আমরা একটা ঐতিহাসিক যুদ্ধের ছবির আমরা পেন্টিং দেখছি। বলা আছে যে স্পার্টার রানী হেলেনকে ট্রয় নগরীর রাজপুত্র প্যারিস অপহরণ করে নিয়ে গেলে গ্রিকদের সাথে ট্রয়বাসীর একটা বিশাল যুদ্ধ হয়। প্রায় 10 বছর ব্যাপী এই যুদ্ধ শেষে গ্রিকরা একটা বুদ্ধি করে। তারা কিছুতেই এই দুর্গের ভেতরে ঢুকতে পারছিল না। তখন তারা যেটা করে, এই দুর্গের ভেতরে এলাকায় ঢোকার জন্য তারা একটা বড় একটা ঘোড়া তৈরি করে, বিশাল, এবং সেই ঘোড়ার ভেতরে তারা সৈন্যদের লুকিয়ে রাখে এবং তারা বলে আমরা তোমাদেরকে ঘোড়া উপহার দিচ্ছি। এবং ঘোড়া যখনই নগরীতে ঢোকে তখন এই ঘোড়ার পেট থেকে সৈন্যরা বেরিয়ে আসে এবং এসে ট্রয় নগরী জয় করে। প্রশ্ন হচ্ছে এই মহাকাব্যিক যুদ্ধের নাম কি? আমরা ইতিহাস বইয়ে পড়েছি, প্রাচীন পুরাণ গল্পগাথায় পড়েছি। ইয়াস, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর ট্রয়ের যুদ্ধ। ট্রয়ের যুদ্ধ। আচ্ছা, দেখে নিই
এটি ট্রয়ের যুদ্ধ কিনা? উত্তর সঠিক হলো 10, ভুল হলে জরিমানা 5। তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর ট্রয় নগরী বা ট্রয় যুদ্ধ। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। এটাকেই বলে হচ্ছে বুদ্ধিমত্তার সাথে খেলা। প্রশ্নটা খেয়াল করেছেন, ট্রয় নগরীর কথা জেনেছেন। সুতরাং যেখানে যুদ্ধ হয় সাধারণত সে নামেই যুদ্ধটাকে ডাকা হয়, বলা হয়, ইতিহাসে স্থান পায়। যেহেতু ট্রয়তে হয়েছে সেজন্য এটার নাম ট্রয় যুদ্ধ। এবং এই ঘোড়াটাকে বলা হয় হচ্ছে ট্রোজান হর্স, ট্রয়ের ঘোড়া। পরবর্তীতে যারা বিভিন্ন রকম কম্পিউটার ভাইরাস তৈরি করে তারা একটি ভাইরাসের নাম দিয়েছিল ট্রোজান হর্স, যেটা একটা ভয়ঙ্কর ভাইরাস ছিল, যে এটা কম্পিউটারে ঢুকলে কম্পিউটারে একদম সর্বনাশ করে দিত, কম্পিউটার রিসেট করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তো ট্রয় যুদ্ধের কথা বলছিলাম। ট্রয় যুদ্ধ যে কেবল কোনো পৌরাণিক কাহিনী তা না, এটি প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে আধুনিক তুরস্কের হেসারলিক অঞ্চলে সত্যি সত্যি এরকম একটা যুদ্ধের ইতিহাস রয়েছে, এবং এটি বীরত্ব, বিশ্বাসঘাতকতা এবং মানবিক আবেগের এক বিশাল আখ্যান, যে হাজার বছর ধরে পৃথিবীর সাহিত্য ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে ট্রয়ের যুদ্ধ, এবং এটার উপরে অসাধারণ সমস্ত চলচ্চিত্র নির্মিত হয়েছে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর সাহসী তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কুইজারদের জন্যে। তো এর সাথে শেষ হলো আমাদের ইতিহাসের প্রশ্ন। এবারে যে বিষয়ে প্রশ্ন সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন গর্বকে। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী, রসায়নবিদ এবং শিক্ষা সংস্কারক। তিনি পাটের কাণ্ড থেকে উন্নত মানের কাগজ তৈরি এবং আখের ছোবড়া থেকে হার্ডবোর্ড তৈরির পদ্ধতি আবিষ্কার করে বাংলাদেশের শিল্প খাতে বিশাল অবদান রাখেন। স্বাধীনতার পর 1972 সালে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের প্রধান হিসেবে তিনি বাংলাদেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন। প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত মানুষটার নাম? তার নামে একটি শিক্ষা কমিশনের নাম আছে, যেটি বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয়েছিল, এবং এই শিক্ষা কমিশন যুগান্তকারী কিছু পরামর্শ দিয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থায় কার্যকর করবার জন্য। বিকরণেসা, উত্তর দেবেন আপনারা? তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়? না, দুদলে রাজি হচ্ছেন না। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা। তিনি রসায়ন শাস্ত্রে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব, এবং তিনি সেই কমিশনের প্রধান ছিলেন। সেই কমিশনের নামই হয়ে গিয়েছিল ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন, এবং শিক্ষা ব্যবস্থার যে অন্যতম গুরুত্বপূর্ণ রিপোর্টটি সেটি তার হাতে তৈরি, তার কমিশনের হাতে, তার নেতৃত্বে। অলরাইট, পরের প্রশ্ন শুনে যে দেখি এবার নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। দেখুন তো এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা। বাংলাদেশি বংশোদ্ভূত এই মানুষটির চিন্তা ছিল যে সবার জন্য সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা। এই মহৎ লক্ষ্য নিয়ে তিনি 2008 সালে একটি অলাভজনক অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মূলত নিজের আত্মীয়দের গণিত শেখাবার জন্য ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছিলেন, যা আজ সারা বিশ্বের কোটি কোটি শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তকের বিকল্প হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিষ্ঠিত খান একাডেমি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের নাম কি? ইয়েস, দুদলই বাজার প্রেস করেছেন। বিকরণেসা? সাল খান। সাল খান। সাল খান। আচ্ছা, দেখি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কি বলে। সালমান খান। সালমান খান। ওকে, দেখি তিনি সালমান খান কিনা। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আসলে অবশ্যই সালমান খান। ভেরি ওয়েল ডান। তার প্রতিষ্ঠিত খান একাডেমি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ফ্রি লার্নিং এটা প্ল্যাটফর্ম, এবং তারই প্ল্যাটফর্মে বিল গেটসের মতন মানুষরাও এগিয়ে এসছেন, প্রশংসা করেছেন, এবং সারা পৃথিবীর মানুষ যেন খুব সহজে কঠিন পড়াশোনাকে সহজে আয়ত্ত করতে পারে, সেই জন্যে খান একাডেমি তিনি গড়ে তুলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে,
যে খান একাডেমি কেবলমাত্র ইংরেজি ভাষায় না এবং বিশ্বের অনেকগুলো ভাষায় তারা এই বিভিন্ন লার্নিং ভিডিও, প্রশিক্ষণ ভিডিও, শেখার ভিডিও তৈরি করছে, কন্টেন্ট তৈরি করছে। অলরাইট, দুদলি দিয়েছেন সঠিক উত্তর, দুদলি পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এবং বিজ্ঞান প্রযুক্তির পরে আমরা এখন যে বিষয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি। শিল্প সাহিত্য থেকে প্রথম প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ ধরনের নৃত্য, খুবই ইন্টারেস্টিং। উত্তরবঙ্গে বিশেষ করে আমরা যদি চাঁপাই নবাবগঞ্জের কথা বলি, যেখানে খুব মজাদার আম পাওয়া যায়, সেখানে এবং সেই সীমান্তের ওপারে মালদহ বলে যে অঞ্চলটি রয়েছে, সেখানকার অত্যন্ত জনপ্রিয় লোকনাট্য এবং নাচ এটি। এখানে গান গাওয়া হয়, সুরে সুরে গান গাওয়া হয়, মজা করে গান গাওয়া হয়, নানা নাতি মিলে গান করেন তাদের সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। এবং এটার মাধ্যমে সমসাময়িক রাজনীতি, সমাজ ব্যবস্থা, মানুষের দুঃখ দুর্দশা এবং সচেতনামূলক বিভিন্ন রকম বিষয় তারা এই নাচ এবং গানের মাধ্যমে তুলে ধরে। হারমোনিয়াম, তবলার তালে তালে এটা করা হবে এবং ব্যঙ্গাত্মক, খুব হাস্যরস, ব্যঙ্গ করে এই নাচটা পরিবেশন করা হয়, পুরো কন্টেন্টটা দেখানো হয়। প্রশ্ন হচ্ছে যে চাঁপাই নবাবগঞ্জ বা মালদহ অঞ্চলের এই বিশেষ রীতির লোকনাট্য এটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন স্যার। গম্ভীরা। গম্ভীরা, খুব গম্ভীর হয়ে বলেছেন গম্ভীরা। দেখি আমাদেরকে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কি উত্তর দেন। গম্ভীরা। শিওর, গম্ভীরা। আচ্ছা, গম্ভীর হয়ে দুজনই বলেছেন গম্ভীরা। দেখি আমাদের কম্পিউটার গম্ভীর হয়ে আমাকে কি উত্তর দেয়। কম্পিউটার বলছে এটি অবশ্যই গম্ভীরা। ভেরি ওয়েল ডান। গম্ভীরা নাচ এটা কেবল বিনোদন নয়, বরং বিনোদনের মাধ্যমে শক্তিশালী তথ্য সাধারণের কাছে পৌঁছে দেয়, একটা অসাধারণ মিডিয়াম। এবং নানা নাতি যেটা বলছিলাম যে সংলাপের মধ্যে দিয়ে সমাজের যে বিভিন্ন অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরেন এবং আমাদের আসলে কি করা উচিত, সমাজের জন্য কোনটা ভালো, সেই বিষয়গুলো তুলে ধরেন এই নানা নাতি। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অমূল্য অংশ এই গম্ভীরা গান। এবং আমাদের বাংলাদেশ টেলিভিশনে প্রায়ই এই গম্ভীরা গানের অনুষ্ঠান হয় এবং এই নানা নাতির এই যে অংশটি খুবই জনপ্রিয়। বিশেষ করে যখন কোনো বিষয় সম্পর্কে, জনসংখ্যা বিষয় হতে পারে, শিক্ষা বিষয় হতে পারে, বিভিন্ন বিষয় যখন সাধারণ মানুষের কাছে আমরা কোনো তথ্য পৌঁছে দিতে চাই খুব সহজভাবে, একেবারে গ্রাম পর্যায়ে, তখন এই গম্ভীরা গান এটার মাধ্যমে খুব সহজে আমরা পৌঁছে দিতে পারি। তো এটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার, একটা দারুণ মাধ্যম তথ্য পৌঁছানোর জন্য। দুদলই দিয়েছেন সঠিক উত্তর, অতএব দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। ওকে, গম্ভীরা গানের পরে এবারে আমরা যেতে চাই একটি বিশেষ শিল্পের কাছে। খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি, ভারী সুন্দর। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প। মূলত বলা যায় যে সিলেটের যারা বুনন শিল্পী আছেন তাদের হাতে এই শিল্পটি বিস্তার লাভ করেছে। মুর্তা বা পাটি পাতা পাওয়া যায়, এক ধরনের গাছের বেত থেকে এই পাটিটা বের করা হয়, সুতোগুলো বের করা হয় এবং অত্যন্ত সূক্ষ্ম ও শৈল্পিকভাবে এই পাটি তৈরি করা হয়। এবং এটা খুব আশ্চর্য ব্যাপার হচ্ছে এই পাটিটা যখন বিছানো হয় গরমকালে এতে যদি আমরা বসে বা শুয়ে থাকি আরাম লাগে, আবার শীতকালে এই পাটিতে বসলে পরে গরম লাগে। তো অত্যন্ত আমাদের গ্রামের ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে জনপ্রিয় এই পাটির, এটাকে বলা হয় যে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ। প্রশ্ন হচ্ছে এই শিল্পটির নাম কি? আমাদের সবার ঘরে আছে এবং একসময় বাংলার ঘরে ঘরে কোথাও বেড়াতে গেলে দাওয়াতে উঠানে এটা পেতে দেওয়া হতো এবং অতিথিরা এই পাটির উপরে বসতেন। ইয়েস, পাট শিল্প। পাট শিল্প না, এটা পাটের সাথে এর কোনো সম্পর্ক নেই। মুর্তা অথবা পাটি পাতা নামে এক ধরনের গাছের বেত থেকে, এখান থেকে এটার যে ছালটা থাকে সেটা তুলে ফেলা হয়, ওই ছালটা দিয়ে
এই পার্টিটা বানানো হয়। তো কোনো দলের কাছ থেকে সঠিক উত্তর পেল না। আমি শিওর ছিলাম যে প্রশ্ন করার সাথে সাথে উত্তর হাজির হয়ে যাবে, কারণ এটা অত্যন্ত সহজ একটি উত্তর। এটার নাম হচ্ছে শীতল পাটি। বলেছি গরমে শীতের আরাম, শীতল পাটি। শীতল পাটির বুনন শিল্পী অত্যন্ত জটিল, কারণ এরকম একটা পাটি তৈরি করা, একটা পর একটা বসিয়ে তৈরি করা খুব কঠিন। এই পাটিতে অনেক সময় ফুল আঁকা হয়, পাখি আঁকা হয়, বা জ্যামিতিক নকশা, আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার জ্যামিতিক নকশা আছে, ফুটিয়ে তোলা হয়। এটা ওই যে বলেছি যে গরমের কালে শরীরকে শীতল রাখতে সাহায্য করে বলেই একে বলা হয় শীতল পাটি। দুঃখিত, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুল উত্তর দিয়েছেন, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। তো চলে যাই আমাদের পরের বিষয়, যেটি হচ্ছে ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের নথিপত্রে এই দেশের একটি পূর্ণাঙ্গ এবং আনুষ্ঠানিক ইংরেজি নাম ব্যবহার করা হয়। সংক্ষেপে আমরা বাংলাদেশ বলি বটে, কিন্তু এর দাপ্তরিক বা অফিসিয়াল নাম কি? এটার সাথে আমাদের শাসন ব্যবস্থার সম্পর্ক আছে, এই নামের সাথে আমাদের শাসন ব্যবস্থাটার নাম জড়িয়ে আছে। ইয়াস, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বিকারুন্নিসা নূন স্কুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। উত্তর সঠিক হলে 10, কিন্তু ভুল হলে জরিমানা 5। আপনাদের দু দলেরই জরিমানা 5 হচ্ছে না, কারণ আপনাদের উত্তর একেবারে সঠিক। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই নামের মধ্যে প্রকাশ পায় যে এদেশের সর্বময় ক্ষমতার উৎস হলো জনগণ। গণপ্রজাতন্ত্রী, গণপ্রজা সাধারণ মানুষ, এবং আমাদের যে গণতন্ত্র সেটাও বলা আছে যে এখানে সাধারণ মানুষের শাসন, তারাই ক্ষমতার অধিকারী, তারা নির্ধারণ করবেন কিভাবে, কেমন করে, কারা এই দেশের শাসন ব্যবস্থায় কাজ করবে। দেশের পাসপোর্টে এবং আন্তর্জাতিক চুক্তিতে যখন লেখা হয় তখন এভাবে লেখা হয় যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সরকার যখন কোনো চুক্তি করে বিশ্বের অন্য দেশের সাথে, তখন এটা করে। আবার আমাদের পাসপোর্টের গায়ে লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ভেরি ওয়েল ডান, দু দলই সঠিক উত্তর দিয়েছেন, দু দলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা দৃশ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা অবস্থিত এই পাহাড় চূড়াটি দেশের অন্যতম সর্বোচ্চ বিন্দু। দীর্ঘদিন ধরে কেওক্রাডেং বা তাজিংডংকে সর্বোচ্চ চূড়া মনে করা হলেও আধুনিক জিপিএস ম্যাপ দিয়ে এখন বলা যায় যে বাংলাদেশের অন্যতম এক্সট্রিম পয়েন্ট, সর্বোচ্চ বিন্দু হিসেবে স্বীকৃত এটি। মায়ানমার সীমান্তের খুব কাছে অবস্থিত এই চূড়াটির নাম কি? বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত এই পাহাড় চূড়া মায়ানমার সীমান্তের খুব কাছে, বাংলাদেশের অন্যতম এক্সট্রিম পয়েন্ট। ইয়েস, বিকারুন্নিসা। সাকামাফং। সাকামাফং। দেখি এটি সাকামাফং কিনা, আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে সাকামাফং। অ্যাবসলিউটলি রাইট আনসার। এটা আসলে হচ্ছে সাকা হাফং। সাকা হাফং, একে মোদক মুয়াল, স্থানীয়রা মোদক মুয়াল বলেও ডাকেন। এর উচ্চতা প্রায় 3450 ফুটেরও বেশি। বাংলাদেশের যারা ট্রেকার, যারা পাহাড় জঙ্গল চষে বেড়ান বা ট্রেক করেন, উঁচু পাহাড়ে উঠতে পছন্দ করেন, জঙ্গলে ঘুরতে পছন্দ করেন, তাদের কাছে এই পাহাড়ের চূড়ায় ওঠাটা দারুণ চ্যালেঞ্জ, তারা দারুণ ভালোবাসেন, কারণ এটা খুবই দুর্গম, এতে চড়াটা খুব মুশকিল, বাট অ্যাট দ্য সেম টাইম খুবই অ্যাডভেঞ্চারাস। সেজন্যে ট্রেকাররা যারা ট্রেক করেন তারা এই ট্রেইল ধরে, এই পথ ধরে তারা পাহাড়ের চূড়ায় ওঠেন। ভেরি ওয়েল ডান, অসাধারণ। বিকারুন্নিসা নূন স্কুল ব্রিলিয়ান্ট। এবং 10 নম্বর আপনাদের।
মোদকমল পাহাড়ের প্রশ্নের সাথেই শেষ হলো আমাদের ভূগোল। এবারে সর্বশেষ বিষয়, সেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি একজন বাংলাদেশের খেলোয়াড়। তিনি বাংলাদেশের আর্চারি বা তীরন্দাজি জগতের শ্রেষ্ঠ আবিষ্কার বলা যায়। 2019 সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন পরিচিতি পায়। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আর্চারি জগতে উজ্জ্বল করা এই অ্যাথলেটের নাম কি? মনে হচ্ছে দু দলে কোনো দলই ঠিক বুঝে উঠতে পারছে না। তার নাম হচ্ছে রোমান সানা। রোমান সানা তিনি উদীয়মান আর্চারদের জন্য একজন অনুপ্রেরণা উৎস এবং সরাসরি অলিম্পিক কোয়ালিফিকেশনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে যেতে পারাটা একটা বিশাল বড় অর্জন ছিল রোমান সানার কাছে। অলরাইট, শেষ প্রশ্ন দেখি কি আছে। আরেকজন বিখ্যাত মানুষ 1904 সালে 21 মে প্যারিসে 7টি দেশের ফুটবল প্রতিনিধিদের নিয়ে তিনি ফিফা গঠন করেন, FIFA, এবং এই সংস্থার তিনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন মূলত ফরাসি সাংবাদিক এবং ফুটবল সংগঠক। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, এটির প্রথম রূপকার এই ভদ্রলোক কি, তার নাম? দু দলের কারো কাছ থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না, দেখে নেই। তিনি হচ্ছেন রবার্ট গুয়েরিন। রবার্ট গুয়েরিন, তার উদ্যোগেই ফিফা যাত্রা শুরু করেছিল। তিনি মাত্র 2 বছর প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন, কিন্তু তার হাত দিয়ে ফিফা গড়ে ওঠার মূল কার্যক্রমটি শুরু হয়েছিল। অলরাইট, শেষ হয়ে গেল খেলাধুলা বিভাগ থেকে প্রশ্ন এবং সেই সাথে আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডের 6টি বিষয়ের প্রশ্ন। এবারে আমাদের রয়েছে আরো এক্সাইটিং রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা জিজ্ঞেস করব 10টি করে প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 5 নম্বর। ভুল হলে নাম্বার কাটা যাবে না, এবং সেটি হচ্ছে রাইট ইউর কুইক কুইজ। 1 মিনিট সময় 10টি প্রশ্ন। প্রথমেই সুযোগ আমাদের তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য। জান্নাতুল মামা এবং সাদিয়া সুলতানা তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিশ্বের প্রথম প্রোগ্রামার হিসেবে পরিচিত কে? গ্রিস কোন মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র? আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ। ঝুলন্ত বাগান প্রাচীন কোন শহরে নির্মিত হয়েছিল? তাপমাত্রায় একমাত্র তরল অধাতু কোনটি? আধুনিক এআই এর জনক বলা হয় কাকে? এআই। রাশিয়ার সর্বশেষ সম্রাট বা জার কে ছিলেন? সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে পৌঁছাতে গড়ে কত সেকেন্ড সময় লাগে? 6 সেকেন্ড। মকর ক্রান্তি রেখা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? বিশ্বের প্রথম প্রোগ্রামার হিসেবে পরিচিত কে? গ্রিস কোন মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র? আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম? অ্যান্ড্রোমা গ্যালাক্সি। বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ কোন মহাদেশে? বিশ্বের প্রথম ঝুলন্ত বাগান প্রাচীন কোন শহরে নির্মিত হয়েছিল? তাপমাত্রায় একমাত্র তরল অধাতু কোনটি? আধুনিক এআই এর জনক? রাশিয়ার সর্বশেষ সম্রাট বা জার কে ছিলেন? সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে পৌঁছাতে গড়ে কত সেকেন্ড সময় লাগে? মকর ক্রান্তি রেখা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? দুঃখিত, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 1 মিনিট সময় শেষ। দেখে নিই প্রশ্নগুলোর সঠিক উত্তর। আমাদের কম্পিউটার বলছে বিশ্বের প্রথম প্রোগ্রামার হচ্ছেন অ্যাডা লাভলেস। গ্রিস হচ্ছে ইউরোপে। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। আমি ধরে নিচ্ছি আপনাদের উত্তর কাছাকাছি ছিল, সঠিক। অ্যান্ডিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকায়। ঝুলন্ত বাগান
ব্যাবিলনে তাপমাত্রায় একমাত্র তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। এআই এর জনক বলা হয় জন ম্যাকার্থিকে। সর্বশেষ জার ছিলেন। তাপমাত্রায় একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আধুনিক এআই এর জনক হচ্ছেন জন ম্যাকার্থি। রাশিয়ার সর্বশেষ সম্রাট বা জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে পৌঁছাতে গড়ে সময় লাগে 500 সেকেন্ড। মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণে এর অবস্থান। দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে আমরা একটি প্রশ্ন উত্তর পেয়েছি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আপনারা পেয়ে যাচ্ছেন 5 নম্বর। ভেরি ওয়েল ডান। এবারে পালা ভিকারুননিসা নূন স্কুল। আপনাদের 1 মিনিট সময় বরাদ্দ হচ্ছে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 5 নম্বর। 10টি প্রশ্ন থাকবে, কোনো নম্বর কাটা যাবে না ভুল হলেও। তৈরি? শুরু করব। আপনাদের প্রশ্ন আসছে এখন। আধুনিক কম্পিউটারের জনক কে? তুরস্ক কোন দুটি মহাদেশের মাঝখানে অবস্থিত? আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত বিশাল ব্ল্যাক হোলটির নাম কি? পৃথিবীর বৃহত্তম বেসিন বা নদী অববাহিকা কোনটি? তাজমহল কোন স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে পরিচিত? কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল কিন্তু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক কে? কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান কে? দীর্ঘকালীন শাসক। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত কিলোমিটার? আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা বরাবর কল্পনা করা হয়? 0 ডিগ্রি। জি, 0 ডিগ্রি। আধুনিক কম্পিউটারের জনক হিসেবে চার্লস পরিচিত চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। তুরস্ক কোন দুটি মহাদেশে অবস্থিত? আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত বিশাল ব্ল্যাক হোলের নাম? পৃথিবীর বৃহত্তম বেসিন বা নদী অববাহিকা? তাজমহল কোন স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ উদাহরণ? কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল কিন্তু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক? কিউবার কমিউনিস্ট বিপ্লবের প্রধান নেতা বা দীর্ঘকালীন শাসক কে? পৃথিবী থেকে সূর্যের গড় 13 দূরত্ব কত? লক্ষ কিলোমিটার। 13 লক্ষ কিলোমিটার। 13 লক্ষ কিলোমিটার। আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা বরাবর কল্পনা করা হয়? 0 ডিগ্রি। শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখেন এই ভিকারুননিসা কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। আমাদের কম্পিউটার বলছে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। তুরস্ক হচ্ছে এক পাশে এশিয়া আরেক পাশে ইউরোপ। আমাদের গ্যালাক্সির বিশাল ব্ল্যাক হোলটির নাম হচ্ছে স্যাজিটেরিয়াস স্টার। পৃথিবীর বৃহত্তম বেসিন হচ্ছে অ্যামাজন অববাহিকা। তাজমহল হচ্ছে মোঘল স্থাপত্যের অন্যতম শৈলী। পারদ হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল কিন্তু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। কিউবার বিপ্লবের প্রধান নেতা ফিডেল ক্যাস্ট্রো। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। আন্তর্জাতিক রেখা বা ডিগ্রি দ্রাঘিমা বরাবর কল্পনা করে সেটা হচ্ছে 180। দেখা যাচ্ছে আমরা একটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব ভিকারুননিসা নূন স্কুল আপনারাও পেয়ে যাচ্ছেন 5 নম্বর। অভিনন্দন ভিকারুননিসা নূন স্কুল, অভিনন্দন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের প্রশ্ন উত্তরের পালা শেষ। এবার যেটার পালা সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করবার। আমাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ার পেজটা হচ্ছে কুইজ 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 লিখে সার্চ দিলে আমাদের পেয়ে যাবেন। সেখানে আপনারা আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখতে পাবেন এবং আপনারা বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্কে জানতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের কুইজ কুইজে যোগ দিতে চান। বাংলাদেশের যে কোনো স্কুল আমাদের অনুষ্ঠানে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ুয়া যে কোনো 2 জন কুইজারকে আগে নির্বাচিত করবেন। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং তাদের অভিভাবকের যোগাযোগের বিস্তারিত লিখবেন আপনার স্কুলের প্যাডে। তারপরে স্কুল প্রধানের স্বাক্ষর সহ সেই আবেদন পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক
কুইজ 2026, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন এবং অংশ নিন কুইজ 2026। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে। জানিয়ে দিই যে ফাইনালি কোন দল কত স্কোর করলেন। দেখা যাচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখার মুসাররত তাসনিম এবং জাহরা নূর, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 55 নম্বর। অভিনন্দন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এপাশে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া শিফা এবং সাদিয়া সুলতানা, তারা দুজনে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ধন্যবাদ আপনাদের দলকে আমাদের এই লড়াইয়ে সামিল হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ রইলেন আমাদের সাথে, উপভোগ করলেন আমাদের এই আয়োজন। আমরা সবসময় যেটা বলি, আমাদের সন্তানদেরকে আগামীর জন্য গড়ে তুলতে হলে অবশ্যই তথ্য এবং প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। কিছুক্ষণ আগে আমরা একটি প্রশ্নের মাধ্যমে জেনেছিলাম যে খান একাডেমি, সালমান খান বিদেশে বসে তার বোনকে সহজে যাতে পড়াশোনা করতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, সেজন্য বোনের জন্য তিনি ভিডিও টিউটোরিয়াল বানাতেন। পরে বোন যখন ভালো ফলাফল করা শুরু করলেন, তখন শুরু হয়ে গেল বোনকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো। পৃথিবীতে এখন যে কোনো বিষয় আপনি শিখতে চান না কেন, সুই বানানো থেকে শুরু করে একেবারে এরোপ্লেন চালানো বা এরোপ্লেন বানানো, কিভাবে বানানো যায়, এই সব কিছুর ভিডিও টিউটোরিয়াল রয়েছে ইন্টারনেটে। আমরা ইন্টারনেটে অনেক বেশি সময় নষ্ট করি বটে, কিন্তু একে যদি আমাদের শেখার কাজে লাগাই, ছোট কিংবা বড়, আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। আমাদের সন্তানদেরকে কোচিং কিংবা প্রাইভেট না পড়িয়ে আমরা নিজেরা যদি আমাদের সন্তানকে সহ, যে বিষয়গুলো আমার সন্তান বুঝতে পারছে না তাকে সহ বসে সেগুলো বের করে আমরা যদি ভিডিও টিউটোরিয়াল দেখি, তাহলে আমাদের সন্তানদের মধ্যে কোন বিষয়টা গড়ে উঠবে জানেন? যে ইন্টারনেট ব্যবহার করে তার প্রয়োজনীয় কোন জিনিসটা শেখা দরকার সেটা সে শিখবে। ইন্টারনেট ব্যবহার করে যে নিজের উপকার করা যায়, নিজের কাজে লাগানো যায়, এটা সে শিখবে। ইন্টারনেটকে ব্যবহার করা আমাদের জানতেই হবে। পজিটিভলি ব্যবহার করব কিনা সেটাই হচ্ছে বিষয়। পজিটিভলি ব্যবহার করতে হলে আমাদের অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করবে। আপনার সন্তানকে বলুন, চলো তুমি আমি মিলে ইন্টারনেট থেকে এই ব্যাপারে জানি, শিখি, দেখি কি কি আছে। আপনি যখন অনুসন্ধিৎস হবেন, আপনার সন্তানও অনুসন্ধিৎস হবে। বাচ্চারা তাই করে, তাই শেখে যা আমরা অভিভাবক হিসাবে করি। আসুন আমরা আমাদের বাচ্চাদের শিখতে অনুপ্রাণিত করি। তো দেখা হবে আপনাদের সাথে, আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পির সাথে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায় কুইজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় দিন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।